রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসরুমের নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই অভিনন্দন। তোমাদের সাথে আমি AKM মঞ্জুর মোর্শেদ, সহকারী শিক্ষক, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়। আজকের বিষয় হিসাব বিজ্ঞান, নবম দশম শ্রেণী, পঞ্চম অধ্যায় হিসাব, পৃষ্ঠা নং 48, পাঠ্য বই। সবাই পাঠ্য বইটা খুলো, পৃষ্ঠা নং 48, আর খাতা কলম নাও। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। এই উদ্দেশ্য অর্জনের জন্য লেনদেন সমূহ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা জরুরি। লেনদেনের ফলে সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা সত্ত্বের ক্রমাগত হ্রাস বৃদ্ধি ঘটে। দুই তরফা দাখিলা পদ্ধতির অধ্যায়ে আমরা জানতে পেরেছি প্রতিটি লেনদেনের দুইটি বিপরীতমুখী সমপরিমাণ পরিবর্তন আনয়ন করে। একটি পরিবর্তন ডেবিট এবং অপরটি ক্রেডিট। প্রতিটি লেনদেন দ্বারা অন্তত দুইটি হিসাব খাত প্রভাবিত হয়। একটি হিসাবের ডেবিট দিক প্রভাবিত হলে অপরটি ক্রেডিট দিক প্রভাবিত হবে। একই লেনদেনের দ্বারা দুটি হিসাবের একই দিক প্রভাবিত হবে না, অর্থাৎ ডেবিট ও ডেবিট এবং ক্রেডিট ও ক্রেডিট হবে না। এখন দেখো আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সার সংক্ষেপ। ডেবিট ক্রেডিট, তাহলে আমরা জানি, গতদিন আমরা পড়ছি হিসাব সমীকরণ A = L + E, এতে অ্যাসেট, L তে লায়াবিলিটি, E তে ইকুইটি, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এই হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাবকে 5 ভাগে ভাগ করা যায়: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এখন আমরা এখান থেকে নির্ণয় করব কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায়, কখন ডেবিট হবে কখন ক্রেডিট হবে। দেখো একটু আমরা সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট। এরপর এখন আমরা দেখো ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, ব্যয় হ্রাস পাইলে ক্রেডিট। তাহলে সম্পদ আর ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, সম্পদ আর ব্যয় হ্রাস পাইলে ক্রেডিট। এরপরে দেখো আমরা দায়, মালিকানা সত্ত্ব, আয়, এগুলো যখন হ্রাস পাবে তখন হবে ডেবিট। এর পরবর্তীতে দেখো দায়, মালিকানা সত্ত্ব, আয় যখন বৃদ্ধি পায় তখন হবে ক্রেডিট। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি সম্পদ ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, সম্পদ ব্যয় হ্রাস পাইলে ক্রেডিট। দায়, মালিকানা সত্ত্ব, আয় হ্রাস পাইলে ডেবিট, দায়, মালিকানা সত্ত্ব, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট। এখন আমরা একটা সমাধান করব। দেখো একটা অঙ্ক, আমি একটা অঙ্ক নিয়েছি। মিসেস জয়িতা একজন হিসাব রক্ষক। তিনি হিসাব রক্ষণ করার সময় দুই তরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে। 2015 সালের জানুয়ারি মাসের লেনদেনগুলো ছিল নিম্নরূপ: জানুয়ারির 1, মিসেস জয়িতা কারবারের 20,000 টাকা বিনিয়োগ করলেন। জানুয়ারির 2, অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো 25,000 টাকা। জানুয়ারির 3, অফিস ভাড়া 3 মাসের অগ্রিম দেওয়া হলো 18,000 টাকা। জানুয়ারির 4, রিফাদের কাছে বিক্রয় করা হলো 25,000 টাকা। জানুয়ারির 5, ব্যাংক চার্জ ধার্য করলো 1,500 টাকা। পরক্ষণে আমরা 3টা প্রশ্ন, সহজ, মধ্যম, কঠিন। ক নম্বর দেখো, উদ্দীপকের আলোকে মিসেস জয়িতার স্বত্বাধিকারের পরিমাণ নিরূপণ করো। খ নম্বরটা, লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। গ নম্বর, লেনদেনের সংশ্লিষ্ট হিসাবসমূহ কোন শ্রেণীর হিসাবের অন্তর্ভুক্ত তা ছক আকারে উপস্থাপন করো। এখন আমরা দেখো ক নম্বরটা আমরা সমাধান করব। উদ্দীপকের আলোকে মিসেস জয়িতার স্বত্বাধিকারের পরিমাণ নিরূপণ করো। তো আমরা স্বত্বাধিকার বলতে বুঝি মালিকের পাওনা। তো মালিকের অধিকার, পাওনা বলতে মালিকের অধিকার। যখন কারবারে মালিক মূলধন বিনিয়োগ করে তখন এখানে তার একটা অধিকার থাকে।
তো এখন দেখো আমরা মিসেস জয়িতার স্বত্বাধিকারের পরিমাণের মধ্যে আমরা বিবরণ পরিমাণ টাকা। তো প্রথমে দেখো 1 তারিখের লেনদেন। প্রশ্ন দেখো আমরা একটু, এই মিসেস জয়িতা কারবারে 20,000 টাকা বিনিয়োগ করলেন। তার 20,000 টাকা বিনিয়োগ করলেন, তারা এটা একটা মূলধন হিসাবে নিয়েছে মিসেস জয়িতা। তার মূলধন যখন নিয়েছে তখন 20,000 টাকা আমরা এটা মালিকের অধিকার নিয়েছিলাম। মূলধনের পাশাপাশি দেখো আমরা আবার প্রশ্নটা আবার দেখি একটু, জানুয়ারি 7 তারিখ আমরা একটু খেয়াল করো, রিফাতদের কাছে বিক্রয় হলো 25,000 টাকা। এটা কারবারের জন্য আয়, তারে ওই মূলধনের সাথে আয় যোগ হবে, মূলধনের সাথে আয় আমরা যোগ করলাম, যোগ বিক্রয় 25,000 টাকা। তার 20,000 যোগ 25,000 পাইলাম আমরা 45,000। তো এখন আমরা এখান থেকে আবার খরচটা বা ব্যয়টা বিয়োগ হবে। আমরা প্রশ্নটা দেখো একটু, জানুয়ারি 5 তারিখ ব্যাংক চার্জ ধার্য করলো 1,500 টাকা। ব্যাংক চার্জটা আমরা দেখো বাদ, ব্যাংক চার্জ 1,500 টাকা। তার 45,000 থেকে 1,500 আমরা ব্যাকেট দিলাম, যেহেতু বিয়োগ। ওই 45 থেকে 1,500 টাকা বিয়োগ করলে আমরা পাইলাম কত, 43,500। মালিকের সত্ত্ব, মালিকের পাওনা বা মালিকের অধিকার এখানে 43,500 টাকা। তার আমরা উত্তর পাইলাম মালিকানা সত্ত্ব 43,500 টাকা। তার আমরা ক নম্বর প্রশ্ন সমাধান করলাম সবাই। এরপরে খেয়াল করো, লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তার আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করা লাগবে। হিসাব 5 প্রকার, কোনটা কোন হিসাব, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয়। আমরা জানি আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার, ওইভাবে আমরা কোনটা কোন হিসাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করা লাগবে। এখন আমরা প্রশ্ন দেখি, এই জানুয়ারির 1 তারিখে আছে মিসেস জয়িতা কারবারে 20,000 টাকা বিনিয়োগ করলেন। এখানে দুটি হিসাব, একটা আমরা নগদান হিসাব আর মূলধন হিসাব। এখানে আমরা দেখতে পাই এই তারিখ, হিসাবের খাত, ডেবিট ক্রেডিট কারণ। আধুনিক পদ্ধতি বলতে বুঝি আমরা A = L+E। তো এই আধুনিক পদ্ধতি হিসাব 5 প্রকার, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয়। তো ওইভাবে আমরা এগুলো বিশ্লেষণ করব, ডেবিট ক্রেডিট নির্ণয় করব। প্রথমে আমরা প্রশ্নটা আবার একটু দেখি, মিসেস জয়িতা কারবারে 20,000 টাকা বিনিয়োগ করলেন। নগদান হিসাব, মূলধন হিসাব। 20,000 টাকা নগদান হিসাব, মূলধন হিসাব। নগদান হিসাব ডেবিট, আমরা জানি সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, সম্পদ যখন আসে, সম্পদ যখন বৃদ্ধি পায় তখন হয় ডেবিট, নগদান হিসাব ডেবিট। এরপরে দেখো মূলধন হিসাব মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পায়, আমরা সূত্রের মাধ্যমে জানি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। এরপরে দেখো 2 তারিখের লেনদেন, অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো। যেহেতু এটা উৎপাদন খাতে ব্যবহার হবে, এই জন্য হবে অফিস সরঞ্জাম। তাহলে আমরা এখানে দিলাম অফিস সরঞ্জাম হিসাব, এটা সম্পদ হিসাব। তাহলে যখন সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট। এরপরে নগদান হিসাব, তাহলে নগদ টাকা চলে গেল, সম্পদ হ্রাস, তার সম্পদ হ্রাস পাইলে আমরা ক্রেডিট। আমরা আবার প্রশ্নটা আবার দেখি, দেখো অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো। এখানে দুটো হিসাব খাতা আছে, একটা হচ্ছে অফিস সরঞ্জাম, যেহেতু কম্পিউটার ক্রয়, এটা আমরা অফিস সরঞ্জাম ধরলাম। আর একটা হচ্ছে নগদ, অফিস সরঞ্জাম আর নগদ। অফিস সরঞ্জাম আমরা জানি সম্পদ হিসাব, আর নগদও সম্পদ হিসাব। একটা বৃদ্ধি পাইছে, একটা হ্রাস পাইছে। এরপরে আমরা দেখো জানুয়ারি 3, অফিস ভাড়া 3 মাসের অগ্রিম দেওয়া হলো 18,000 টাকা। তার অফিস ভাড়া 3 মাসের অগ্রিম দেওয়া হলো 18,000 টাকা। তারা আমরা এখানে অগ্রিম ভাড়া এটা সম্পদ বৃদ্ধি পাইছে, যেহেতু আমরা অ্যাডভান্স অগ্রিম ভাড়া দিয়ে দিয়েছি, এই জন্য হবে এটা সম্পদ বৃদ্ধি পাইছে, এই জন্য ডেবিট। আর নগদ টাকা চলে গেছে, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট। আমরা সূত্রের মধ্যে জানি, সূত্রের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট আর সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট। সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। যদি সংক্ষেপে বলি, এ বৃদ্ধি এ হ্রাস। এরপর আছে আমরা জানুয়ারি 7 তারিখ, রিফাতের কাছে বিক্রয় করা হলো 25,000 টাকা। তাহলে রিফাতের কাছে বিক্রয় করা হলো, রিফাত একজন দেনাদার, তাহলে রিফাত হিসাব ডেবিট।
তাহলে দেনাদার যেহেতু এটা সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট। আর বিক্রয় হিসাব, বিক্রয় মানে আয়, তার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে, আমরা সূত্রের মাধ্যমে জানি মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পায় তখন হয় ক্রেডিট। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া মানে ক্রেডিট, তার বিক্রয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি এটা হবে ক্রেডিট। তার রিফাত হিসাব, যেহেতু এটা দেনাদার, দেনাদার সম্পদ হিসাব, সম্পদ ডেবিট যেহেতু বৃদ্ধি পাইছে। আর বিক্রয় আয়, বিক্রয় আয় বলতে আমরা বুঝি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। তাহলে দেনাদার রিফাত হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এরপর আমরা দেখো সর্বশেষ আছে জানুয়ারি 5 তারিখে ব্যাংক সাজ ধার্য করলো 1500 টাকা। তাহলে এটা একটা খরচ, ব্যাংক সাজ ধার্য করলো, ব্যাংক সাজ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক সাজ বলতে আমরা এটা খরচ, মালিকানা সত্ত্ব হ্রাস। তার মালিকানা সত্ত্ব হ্রাস যেহেতু আমরা ব্যয় হ্রাস পাইলে আমরা জানি ডেবিট, এটা মালিকানা সত্ত্বের মধ্যে আছে। আমরা ওই সূত্রে A = L + E, ই ধরলে ই কে যখন আমরা বর্ধিত রূপ করি তখন C + R - E - D। তো সি তে ক্যাপিটাল, আর তে রেভিনিউ, ই তে এক্সপেন্সেস মানে ব্যয়, এখানে আমরা ব্যয় হিসাবে ধরে নিব। ব্যাংক সাজটা ব্যয়, তারপর ডি তে ড্রয়িং। যেহেতু মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে তো আমরা সূত্রের মাধ্যমে জানি মালিকানা সত্ত্ব যখন হ্রাস পায় তখন হয় ডেবিট। আর ব্যাংক হিসাব, ব্যাংক মানে সম্পদ, তো সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট। তাহলে ব্যাংক সাজ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম। এরপরে দেখো 3 নাম্বার সহজ, মধ্যম, কঠিন। আমরা সহজটা সমাধান করলাম, মধ্যম এটাই সমাধান করলাম। এরপর কঠিন গ নাম্বার, লেনদেনের সংশ্লিষ্ট হিসাব সমূহ কোন শ্রেণীর হিসাবের অন্তর্ভুক্ত তার ছক আকারে উপস্থাপন করো। তাহলে আমরা দেখো ছকটা আমরা একটু খেয়াল করি। এই লেনদেনের সংশ্লিষ্ট হিসাব সমূহ যে শ্রেণীর হিসাবের অন্তর্ভুক্ত তার ছক আকারে উপস্থাপন করা হলো। তারিখ সংশ্লিষ্ট হিসাবের শ্রেণী বিভাগ আধুনিক পদ্ধতিতে। তারা আমরা যাই করি এখন সবকিছু কিন্তু আধুনিক পদ্ধতিতে করি। তো তারিখ সংশ্লিষ্ট হিসাবের শ্রেণী বিভাগ। আমরা দেখো জানুয়ারির 1 তারিখ, প্রশ্নটা একটু দেখি। জানুয়ারির 1 তারিখ প্রশ্নের মধ্যে আছে লেনদেনের সংশ্লিষ্ট হিসাব সমূহ কোন শ্রেণী হিসাবের অন্তর্ভুক্ত তা ছক আকারে উপস্থাপন করো। তার জানুয়ারির 1 তারিখ আছে মিসেস রহিতা কারবারে 20,000 টাকা বিনিয়োগ করলেন। নগদান হিসাব, মূলধন হিসাব। তো নগদান হিসাব, মূলধন হিসাব, এটা নগদ মানে সম্পদ, সম্পদ। এরপরে মূলধন বলতে আমরা মালিকানা সত্ত্ব, মালিকের পাওনা। নগদান হিসাব, সম্পদ হিসাব আমরা সাধারণত জানি আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এটা আমরা এই হিসাব 5 প্রকারটা আধুনিক পদ্ধতিতে আমরা যে হিসাব সমীকরণের মাধ্যমে আমরা জানতে পারি। A = L + E। এতে সম্পদ সমান L তে লায়াবিলিটি মানে দায় প্লাস ই তে ইকুইটি। A = L + E। এটা আমরা যখন বিশ্লেষণ করি তখন আমরা হিসাব 5 প্রকার এখান থেকে আমরা জানতে পারি, যেমন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এর বাইরে আমরা এটা কোনটা কোন হিসাব, ডেবিট, ক্রেডিট, এগুলো আমরা এটা এখান থেকে জেনে নিতে পারি। যেমন নগদান হিসাব, সম্পদ হিসাব, তো নগদ টাকা যখন বৃদ্ধি পায় তখন হয় ডেবিট। মূলধন হিসাব, মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পায় তখন হয় ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, হিসাবের শ্রেণী বিভাগ। এরপরে দেখো 2 নম্বরটা, অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয়। তাহলে আমরা প্রথমে বলছি অফিস সরঞ্জাম সম্পদ হিসাব। অফিস সরঞ্জাম এটা হচ্ছে সম্পদ হিসাব, আর নগদান হিসাব এটা হচ্ছে সম্পদ হিসাব। তারা একটা এ বৃদ্ধি এ হ্রাস, অফিস সরঞ্জাম হিসাব, নগদান হিসাব। এরপরে দেখো জানুয়ারি 3 তারিখ, অফিস ভাড়া 3 মাসের অগ্রিম দেওয়া হলো 18,000 টাকা। তাহলে অগ্রিম ভাড়া হিসাব সম্পদ হিসাব, আর নগদান হিসাব সম্পদ হিসাব। অফিস ভাড়া হিসাব সম্পদ হিসাব, আর নগদান হিসাব সম্পদ হিসাব।
এভাবে আমরা বিশ্লেষণ করে নিতে পারি। এরপর দেখো জানুয়ারি 4 তারিখ রিফাতের কাছে বিক্রয় করা হলো 25,000 টাকা। তার রিফাত এখানে দেনাদার, তার রিফাত হিসাব আর বিক্রয় হিসাব। রিফাত দেনাদার যেহেতু সম্পদ ডেবিট, সম্পদ হিসাব, আর বিক্রয় এটা বলতে আমরা মালিকানা সত্ত্বের বর্ধিত রূপের মধ্যে আয় আছে, তার আয় হিসাব, তার রিফাত হিসাব, সম্পদ হিসাব, বিক্রয় হিসাব, আয় হিসাব। এরপর দেখো আমরা 5 তারিখ জানুয়ারি 5 তারিখ ব্যাংক সাজ ধার্য করলো 1,500 টাকা। তার ব্যাংক সাজ হিসাব ব্যয় হিসাব, ব্যাংক সাজ হিসাব ব্যয় হিসাব এ ইকুয়াল টু এল প্লাস ই এর বর্ধিত রূপের মধ্যে আমরা সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, ইটা হচ্ছে এক্সপেন্সেস, এটা ব্যয়। তো ব্যাংক সাজ, তো ব্যয় বৃদ্ধি পেলে আমরা সাধারণত জানি, সূত্রের মাধ্যমে জানি, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট ব্যয় হিসাব, ব্যাংক সাজ হিসাব মানে ব্যয় হিসাব, আর ব্যাংক হিসাব সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট, সম্পদ হিসাব সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট। এখন আমরা একটু খেয়াল করো এই পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 51, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 51 এখানে আছে হিসাবের শ্রেণী বিভাগের এখানে দেখো হিসাব ও লেনদেনের সঙ্গে সম্পর্ক একটা শখ আছে। শখের মধ্যে দেখো ক্রমিক নং হিসাবের নাম শ্রেণী, এই তিনটা কলমে দেখো ক্রমিক নং 1 থেকে 31 পর্যন্ত আছে, 1 থেকে 31। এরপর আছে হিসাবের নাম শ্রেণী, কোনটা কোন হিসাব। আমরা জানি হিসাব 5 প্রকার সমীকরণের ভিত্তিতে। এ ইকুয়াল টু এল প্লাস ই, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তারপরে দায় যোগ মালিকানা সত্ত্ব, এরপরে মালিকানা সত্ত্বটা আমরা দেখো মালিকের মূলধন আনয়ন যোগ রেভিনিউ বাদ ব্যয় বাদ মালিকের উত্তোলন। উপরের সমীকরণটি লক্ষ্য করলে হিসাব 5 প্রকার: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এখন আমরা ক্রমিক নং 1 থেকে 31 পর্যন্ত দেখতে পাই মূলধন হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, উত্তোলন হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, নগদান হিসাব, সম্পদ হিসাব, ব্যাংক হিসাব, সম্পদ হিসাব, ক্রয় হিসাব, ব্যয় হিসাব, বিক্রয় হিসাব, আয় হিসাব, আসবাবপত্র হিসাব, সম্পদ হিসাব, কলকব্জা যন্ত্রপাতি হিসাব, সম্পদ হিসাব, ক্রয় ফেরত, বই ফেরত হিসাব, ব্যয় হিসাব, বিক্রয় ফেরত, আন্তঃফেরত হিসাব, আয় হিসাব, ফার্মাদার হিসাব, দায় হিসাব। সর্বশেষ আমরা দেখতে পাই মেরামত হিসাব, ব্যয় হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, সম্পদ হিসাব, অফিস সাপ্লাইজ হিসাব, সম্পদ হিসাব। এইভাবে আমরা এগুলো অনুশীলন করব। এই হিসাবের নাম আর শ্রেণী, কোনটা কোন শ্রেণীর হিসাব, এগুলো যদি আমরা ভালো করে অনুশীলন করি, আমি মনে করি তোমরা মোটামুটি অঙ্কগুলো ধারণা নিতে পারবে। আর বেশি বেশি অনুশীলন করবে। আমি একটা বাড়ি কাজ দেখো, বাড়ি কাজটা একটু দেখো। এই বইয়ের পৃষ্ঠা নং 58, পাঠ্য বই, আমাদের যে পাঠ্য বই হিসেবে বিজ্ঞান পাঠ্য বই আছে, পৃষ্ঠা নং 58, এই অনুশীলনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন 2, এটা তোমরা করবে। করে যদি না বুঝো আমার মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে আমাকে কল দিবে, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে। আর বেশি বেশি যত পারো প্রতিদিনে কমপক্ষে 1-2টা করে অঙ্ক করবে। অনুশীলনের কোনো বিকল্প নাই, অঙ্ক যত করবে তত পারবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।